হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজকে বারটা ছিল বৃহস্পতিবার আর এখন ঘড়িতে ওই 7:30 বেজে গেছে। তো আজকের ব্লগটা আমি আমার রান্নাঘর থেকেই শুরু করছি। তো সকালবেলা উঠেছি অনেকক্ষণ আগেই, উঠে আমার যে সমস্ত বাসি কাজ থাকে সেগুলো সেরে নিয়েছি। তো সেগুলো গোছাতে গিয়েই আজকে একটু দেরি করে ফেলেছি, তাই আর কি আগে থেকে ব্লগ শ্যুট করতে পারিনি। তো একবারে রান্নাঘরে এসেই তোমাদের সাথে এই যে আমার রান্নাবান্না শেয়ার করছি। তো আজকে এই যে রান্না হচ্ছে মিষ্টি কুমড়ো ভাজা, আর ওদিকে ডাল বসিয়েছি সেদ্ধ হতে, আর এদিকে সজনে ডাঁটা কেটে নিচ্ছি। তো সজনে ডাঁটা আলু দিয়ে মাছ দিয়ে একটা ঝোল হবে, আর মুগের ডাল হবে মাছের মাথা দিয়ে, আর তার সঙ্গে হচ্ছে এই যে মিষ্টি কুমড়ো ভাজা। তো মিষ্টি কুমড়ো ভাজাটা তো হয়ে গেল, আর এখন হচ্ছে ডালটাকে করে নেব। তো ওই যে মুগ ডালটা ভেজে ওদিকে সেদ্ধ বসাতে দিয়েছি, আর এদিকে মাছের মাথাটা খুব ভালো করে ভেজে নিয়েছি। তো এই যে মাছটা, এটা একটা রুই মাছ, তো গোটাটাই কেনা হয়েছিল। তো সবটা খাওয়া হয়ে গেছে, শুধু মাথা দুটো রয়ে গেছিলো। তাই ভাবলাম আজকে হচ্ছে মাছের মাথা দিয়ে মুগের ডাল করে নিই। আর এমনি মাছের এই গোটা মাথা হাজব্যান্ড খায় না, মানে খেতে চায় না। তো যদি একটু মুড়ি ঘন্ট বা ডাল বা একটু লাউ তরকারি করে দেওয়া যায়, তাহলে আবার দেখি মাছের মাথাগুলো খেয়ে নেয়। তো প্রত্যেকবার তো আমিই খাই এগুলো, তো সেই জন্য আজকে ভাবলাম একটু ডালের মধ্যে দিয়ে দিই, তাহলে ও খেতে পারবে। তো এদিকে দেখো ডালটাকে ফোড়ন দিয়ে মাছের মাথাটা দিয়ে ঢেকে দিয়েছিলাম, এখন মাছের মাথাটা সেদ্ধ হয়ে গেছে। এবারে এটাকে ভালো করে ভেঙে মিশিয়ে দিলাম। তো এদিকে মিষ্টি কুমড়োও হয়ে গেল, ডালটাও হয়ে গেছে, আর এখন রইল বাকি হচ্ছে মাছের ঝোল। তো আজকে তো হাজব্যান্ডের অফিস রয়েছে, তার সঙ্গে কিন্তু ছেলেরও স্কুল রয়েছে। তো এই রান্নাবান্না কমপ্লিট করে আবার আমাকে একটু টিফিন বানাতে হবে, আর তার উপরে রয়েছে আজকে বৃহস্পতিবার। তো সেই জন্য আজকে পুজো দেওয়ার ঝামেলাটাও একটু বেশি। তো ভাবছি রান্নাবান্না কমপ্লিট করে আগে স্নানটা সেরে পুজোটা দিয়ে নেব, তারপরে ঘরের কাজগুলো গুছিয়ে নেব। আর এমনিতেই তো সকালবেলা সমস্ত বিছানাগুলো একটু রাফলি ঝাড় দিয়েছি, সেই সঙ্গে ঘরটাও একটু ঝাড় দিয়ে নিয়েছি। তবে একদম প্রপারলি সব কিছু গোছানো হয়নি। তো সেই কাজটা ওই স্নান করে যদি ভালো লাগে পুজো টুজো দেওয়ার পরে, তাহলেই আর কি করব। তো এদিকে এই যে সজনে ডাঁটা আর আলুটা ফার্স্টে দিয়ে একটু ভেজে নিলাম, তারপরে একটু আদা জিরা লঙ্কা বাটা দিয়ে একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। তো সজনে ডাঁটা তো আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী, তো আমি চেষ্টা করি মাঝে মধ্যেই আর কি এটা রান্না করতে। আর এটা আমি আর হাজব্যান্ড তো খাই, তাছাড়া ওর আঁশগুলো ছাড়িয়ে দিলে আমার ছেলেও কিন্তু বেশ ভালোই খেয়ে নেয়। তো ওদিকে হাজব্যান্ডও খেতে চলে এসেছিলো, তো এর মধ্যে ওর ভাতটাও বেড়ে ওকে দিয়ে এলাম। তো এই যে মিষ্টি কুমড়ো ভাজা, তারপরে ডাল মাছ ভাজা এগুলো দিয়েও খেয়ে নেবে। তো বেরোনোর আগে অবশ্য মাছের ঝোলটাও আমার হয়ে যাবে। তবে ওই যে বললাম সকালবেলার দিকে মাছের ঝোলটা খেতে চায় না, মাছ ভাজাটাই বেশি পছন্দ করে। তো এদিকে মাছের ঝোলটা এখনও কিছুটা হবে, আর সেই সঙ্গে হচ্ছে রান্নাঘরটাকে আমি ক্লিন করে নেব। তো এইভাবে কাজ করলেই কিন্তু খুব তাড়াতাড়ি সমস্ত কাজ গুছিয়ে নেওয়া যায়। মানে একটা কাজ হতে হতে এই যে আমি কিছুটা কাজ গুছিয়ে নিচ্ছি, এতে করে ওই যে তরকারিটা নামিয়ে নিলে রান্নাঘরে কিন্তু আমাকে খুব একটা সময় দিতে হবে না। আর ছেলের জন্য আজকে ভাবছি হালকা পাতলা কিছু একটা টিফিন করব, যাতে করে রান্নাঘরটা বা ওভেনটাও আর নোংরা হবে না। তো আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল রিয়াঙ্কা হোম টাউন ব্লগ থেকে, আর কমেন্ট করেছিল সুপ্রিয়াজ ব্লগ থেকে। তো লিখেছে, দিদিভাই তুমি খুব সুন্দর। থ্যাংক ইউ দিদিভাই। আর কি বলো তো, আমি জানি না যে আমি বাহ্যিকভাবে কতটা সুন্দর, তবে আমি মনে করি যে মানুষের বাহ্যিক সৌন্দর্যের থেকে আভ্যন্তরীণ যে সৌন্দর্য, মানে মনের সৌন্দর্য, সেটা হচ্ছে বেশি দরকার। তো তোমার মনটাও নিশ্চয়ই ভীষণ ভালো, না হলে জানো তো আমি খুব কমই দেখেছি যে একজন মেয়ে হয়ে আর একজন মেয়ের প্রশংসা করতে। তো যাই হোক, ওদিকে দেখো রান্নাঘরটা ক্লিন করে নিয়েছি, আর এই যে ওভেনের ঝিকগুলো ছিল, তারপর মিক্সার গ্রাইন্ডারের যে জার টার ছিল, এগুলো হচ্ছে আমি ধুয়ে নিচ্ছি। তারপরে সারাশিটাও হচ্ছে অনেক দিন ক্লিন করা হয় না, তো ওটাকেও আজকে ভালো করে ক্লিন করে নিলাম। তো রান্নাঘরের কাজ তো অনেকটাই গুছিয়ে নিয়েছি, তবে এখন ওই তরকারিটা দেখে শুনে নামাতে হবে। ওই যে মাছগুলো দিয়ে ওটা হতে দিয়েছিলাম, তো কয়েকটা আলু ভেঙে দিই, না হলে এই যে ডাঁটার ঝোল তো এটা একদম টেলটেলে হয়ে যাবে। তো সেই জন্য কয়েকটা আলু আমি বেশি করেই দিয়েছিলাম, যাতে ভেঙে দিলে আরও কয়েকটা আলু তরকারিতে থেকে যায়। তো এদিকে দেখো তরকারিটা আমার রেডি হয়ে গেল, আর এখন যাব ছেলেকে রেডি করাতে। তার মধ্যে আবার একটু টিফিনও তৈরি করে নিয়েছি।
আর এদিকে বাসনগুলোকেও গুছিয়ে রাখলাম। আর জানো তো আগে বেশ কয়েকদিন নমিতাদি হচ্ছে ওই 1:30-2টোর মধ্যে কাজ করতে আসতো, তবে এই সপ্তাহখানেক হলো আবার ওই 10টার মধ্যেই কাজ করতে আসছে। তো সেই জন্য আমার যে একটু কাজগুলো ফেলে রাখবো সেটা করলে হয় না। রান্নার শেষেই আর কি সমস্ত কিছু গুছিয়ে দিয়ে দিতে হয়, নাহলে এই যে নমিতাদি চলে এলে ওই সময়ই যেহেতু আমি ছেলেকে রেডি টেডি করাই, তো সেই জন্য খুব তাড়াহুড়ো লেগে যায়। তো চেষ্টা করি যে নমিতাদি ঢোকার আগেই সমস্ত ঘর বাড়ি বিছানা পরিষ্কার করে তারপর বাসনগুলো গুছিয়ে দিয়ে রেখে দেওয়ার। তো তারপরে এদিকে স্নানটাও সেরে নিয়েছি। আর ওই যে বললাম যেহেতু নমিতাদি চলে আসে, তো সেই জন্য প্রপারলি ঘরবাড়ি গোছাতে গিয়ে না সময় চলে যায়। তো ওইটুকু সময়ের মধ্যে সব কিছু গোছানো হয় না, তবে সমস্ত কিছু আমি ডাস্টিং করে দিয়েছি। তো এরপরে পুজোটা দিয়ে যে কাজগুলো বাকি আছে সেগুলো হচ্ছে গুছিয়ে নেব। আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল ভারতী শর্টস থেকে। তো দিদিভাই লিখেছে, ভীষণ খুশি হয়েছি বোন, আমার কমেন্ট পড়েছো, অনেক অনেক ভালোবাসা রইলো, খুব ভালো লাগে তোমার ভিডিও দেখতে, এভাবেই ভালো থেকো বোন। তো অনেক ধন্যবাদ দিদিভাই তোমাকে, আর তুমিও আমার অনেক অনেক ভালোবাসা নিও। আর জানো তো তোমরা এখানে আমার অনেক দিদিভাই অনেক বোন রয়েছো যারা এত আন্তরিকতার সাথে আমার সঙ্গে কথা বলো বা কমেন্টে এত সুন্দর সুন্দর শুভকামনা রেখে যাও আমার জন্য, তো সেটা জেনে ভীষণ ভালো লাগে জানো তো। দিন শেষে এটুকুই তোমাদের থেকে পাওয়া। আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল সম্পাদি ভাই, তো লিখেছে হ্যাপি হোলি। তো তোমরাও যারা আমাকে সকলে হ্যাপি হোলি উইশ করেছো, তোমাদেরকেও সকলকে জানাই বিলেটেড হ্যাপি হোলি। তো তোমরা সকলে যখন আমাকে একে একে হ্যাপি হোলি উইশ করতে লাগলে, আর তখনই আমার মনে পড়লো যে পুরো ভিডিওটাতে একবারও আমি কিন্তু তোমাদেরকে হ্যাপি হোলি উইশ করিনি। তো সেই জন্য তোমাদের সকলকে আরও একবার জানাই বিলেটেড হ্যাপি হোলি। আশা করছি তোমাদের সকলেরও হোলি খুব ভালো কেটেছে, তোমরা খুব আনন্দ করেছো। আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল ওয়ার্ল্ড আপ অহেদা থেকে। তো দিদিভাই লিখেছে হ্যাপি হোলি, আমার মামা বাড়ি নদিয়ার দেবগ্রাম অ্যান্ড আমার বাড়ি পলাশি, বাট আমি কলকাতাতে থাকি। তোমার আর তোমার ফ্যামিলির জন্য অনেক শুভেচ্ছা, তোমার কথা বলার স্টাইলটা আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ দিদিভাই, তুমিও আমার অনেক অনেক ভালোবাসা নিও। আর কি জানো তো এখানে যেহেতু তোমাদের অনেকেরই ডিপি থাকে না, আবার অনেকের ডিপি থাকলেও তাদের বয়সটা দেখে বোঝা যায় না, তো আমি সবাইকেই হচ্ছে দিদিভাই বলেই সম্বোধন করি। তো আমার যদি কোনো ভুল হয়ে থাকে তোমরা প্লিজ আমার ভুলটা ধরিয়ে দিও, তাহলে আমি কারেকশন করে নেব। আর জানো তো আমি ছোটোবেলাতে কয়েকবার ওই বেথুয়া বাসুদেবপুর ওই জায়গাগুলোতে গেছি, তবে যেহেতু খুবই ছোট ছিলাম তো ওই দিক সম্পর্কে আমার খুব একটা আইডিয়া নেই। তো আমার মনে হয় দেবগ্রাম পলাশি বেথুয়া ওগুলো সব একই জায়গাতে। তবে একটু জানিও তো যে আমি ঠিক বললাম কি না। তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগ থেকে। তো দিদিভাই লিখেছে হ্যাপি হোলি, আমাদেরও শাড়ি পরে স্কুল যেতে হতো, ভিডিওটা খুব সুন্দর লাগলো। অনেক ধন্যবাদ দিদিভাই তোমাকে, তুমিও খুব ভালো থেকো। তো এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পুজোটা কিন্তু অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। তো সবটাই গুছিয়ে নিয়েছি, আর এখন শুধু রয়েছে বাকি পুষ্পাঞ্জলি। তো ওই পাঁচালিটা পরবো, তার সঙ্গে পুষ্পাঞ্জলিটা দিলেই আজকের মতো পুজোটা আমার কমপ্লিট হয়ে যাবে। তো এই যে সমস্ত কাজ গুছিয়ে যদি পুজোটা করতে আসতাম তাহলে কিন্তু অনেকটা বেলা হয়ে যেত। তো স্নানে যাওয়ার আগে দুধও এসেছিল, তো যেহেতু স্নানে যাব তার জন্য দুধটা কিছুটা ফুটিয়ে বন্ধ করে রেখে গেছিলাম। তো এখন এটাকে আবার একটু ভালো করে ফুটিয়ে নেব, না হলে ওই যে ঘোষের দেওয়া দুধ তো খুব পাতলা হয়, একদম না ফোটালে খাওয়া যায় না। তো আমি ওই 750 মতো করে দুধ রাখি, তো ওটাকে ফুটিয়ে ওই 500 মতো করে নিই, তাহলেই দুধটা একটু খেতে বেশি ভালো লাগে। তো যখনই এই কেনা দুধগুলো খাই তখনই হচ্ছে আমাদের বাড়ির ওই গরুর দুধের কথা মনে পড়ে। তো ওগুলোতে তো কোনো জল মেশানোর ব্যাপার থাকতো না, ভীষণ টেস্টি হতো খেতে। আর এদিকে দেখো ওই যে হোলির দিন কিছু জামা কাপড় পরে রং খেলেছিলাম সেগুলো, তারপরে তার আগে আরও দুদিনের জামা কাপড় সব জমানো ছিল, তো সেগুলো হোলির দিনই কেচে দিয়েছিলাম। তো যেহেতু একটু বেলা হয়েছিল জামা কাপড়গুলো কেচে মেলতে, তাই কিন্তু এগুলো ছাদেই ছিল। তো এগুলো হচ্ছে সকালবেলা নিয়ে আসা হয়েছে, আর এখন এগুলোকে দেখো ভাঁজ করে জায়গা মতো রেখে দেবো। আর জানো তো এখন যে এই যে কদিন শাড়ি পরে ব্লগ করছি, তো জানি না এটা কতদিন কন্টিনিউ করতে পারবো। তো শাড়ি পরতে তো আমার ভীষণই ভালো লাগে, আর সামনেই যেহেতু গরম, তাই হয়তো শাড়ি পরে ব্লগটা আর কন্টিনিউ করতে পারবো না। আর গরমের থেকেও বেশি সমস্যা যেটা হয়, যেহেতু সকালবেলা আমার প্রচণ্ড ছোটাছুটি করতে হয়, অফিসের রান্না, তারপরে ছেলের স্কুলের জন্য ওকে রেডি করানো, টিফিন তৈরি করা,
আর এত ব্যস্ততার মধ্যে শাড়ি পরে কাজ করাটা কিন্তু খুবই ডিফিকাল্ট। তো কি বলো তো, নাইটি পরে না ক্যামেরার সামনে আসলে আমি যখন নিজের ভিডিও নিজে দেখি তখন ভীষণ বাজে লাগে দেখতে। আবার ওদিকে যে সালোয়ার বা কুর্তি ওগুলো পরে আসবো, তো ওগুলোতেও জানো তো প্রচণ্ড গরম লাগে। আর সত্যি কথা বলতে নাইটির মতো কমফোর্টেবল পোশাক বোধহয় আর কিছু হয় না। আর আমরা যারা নাইটি পরি শুধুমাত্র তারাই জানি যে নাইটিতে কতটা রিল্যাক্স লাগে। আর অনেকে এটাকে খারাপ নজরেও দেখে। তো যাই হোক, তারপরে দেখো জামাকাপড়গুলো গুছিয়ে হাসব্যান্ড কিছু ফল এনে রেখেছিল গতকালকে রাতে। তো সেখান থেকে সকালে ওদেরকে কিছু দিয়ে দিয়েছি আর বাকিটা গুছিয়ে রাখলাম। তো তারপরে দেখো এই যে এই ঘরের জানলাগুলো সেদিন খুলে দিয়েছিলাম, তো এই কদিন থেকে জানলাগুলো খোলাই ছিল। তো আজকে সেগুলোকে একটা পার্ট করে বন্ধ করে দিলাম আর একটা পার্ট খোলা রাখলাম, না হলে ঘরটা গুমোট হয়ে যাবে। তো আমার গত ভিডিওতে মনামি লিখেছিল যে দিদি তুমি ডেইলি ইউজের কাঁথা কম্বল কোথায় রাখো সেটা একটু দেখিও। তো এই দেখো এই ঘরে মানে প্রত্যেকটা ঘরে এরকম ওয়ার্ড্রপ করা আছে। তো যে এক্সট্রা বালিশ কাঁথা হয় সেগুলো মশারি সেগুলো হচ্ছে এই ওয়ার্ড্রবের মধ্যে রাখা হয়। আর এই দেখো এটা হলো ওয়ার্ড্রবের আর একটা পার্ট। তো এখানে এই যে দুটো লেপ রাখা হয়েছে। তাছাড়া এক্সট্রা জিনিসপত্র যেমন আমাদের ট্রলি ব্যাগগুলো সমস্ত কিছু কিন্তু এই ওয়ার্ড্রপগুলোর মধ্যে দিয়েই রাখা হয়েছে। তো এই যে এটা তো ছিল পাশের রুমে, আর আমার রুমেও এরকম একটা ওয়ার্ড্রপ রয়েছে। আর আমার যেহেতু ড্রেসিং টেবিলটা এই যে ওয়ার্ড্রবের সামনেই রাখা, তো এর পাল্লাটা খুব একটা খোলা যায় না। তো এর মধ্যে দিয়েই আমি কিন্তু আমার বিছানার মশারি কাঁথা এক্সট্রা বালিশ সব এর মধ্যেই রেখে দিই। আর ওই যে শীতের সময় যে কম্বলগুলো ইউজ করতাম সেগুলো আমি বিছানার উপরেই ফ্ল্যাটভাবে ভাঁজ করে রেখে দিতাম। যেহেতু ওই যে দুপুরে খাওয়া দাওয়ার পরে বা সবসময় একটু ওই লেপ কম্বল পায়ের উপর দিয়ে বসতে হয়, তার জন্য ওগুলোকে আমি আর ভিতরে রাখতাম না, বিছানার উপরেই ফ্ল্যাট করে রেখে দিতাম। আর এই যে আমার খাটটা রয়েছে এর মধ্যেই কিন্তু আমি ওগুলো মানে সারা বছর স্টোর করে রাখি, মানে কম্বল লেপ এগুলো। তো তারপরে দেখো ওই যে সকালবেলা বললাম না রাফলি বিছানাগুলো একটু ঝেড়ে দিয়েছিলাম, তো এখন হচ্ছে ঠিকঠাকভাবে ওগুলোকে গুছিয়ে নিলাম। তো তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধ্যাবেলাতে। তো সন্ধ্যাবেলা ভাবছি একটু চিকেন রোল করব, তো কিছু বোনলেস চিকেন ছিল, সেটাকে এখন একটু কষা করে নেব। তো এটা তৈরি করা খুবই সহজ, পুরোটাই হচ্ছে এগরোলের মতোই হবে, এক্সট্রা শুধু চিকেনটা যাবে ওর মধ্যে। তো চিকেনগুলোকে ছোট ছোট পিস করে আমি কেটে নিয়েছি। আর ওই যে মাংসের যে মশলাগুলো লাগে সেগুলোই আর কি সব কিছু দিয়ে এই যে কষিয়ে নিচ্ছি। তারপরে দেখো এই চিকেনগুলো দিয়ে দিলাম। তো এখন এই চিকেনের জলেই চিকেনটা সেদ্ধ হয়ে রান্না হয়ে যাবে, এর মধ্যে আর এক্সট্রা কোনো জল আমি দেবো না। তো এদিকে দেখো এই পরোটার জন্য মানে রোলের বেসটা বানানোর জন্য এখানে একটা পরোটা ভেজে নিলাম, মানে আমাদের সবার জন্য পরোটাগুলো ভেজে নিয়েছি। তারপরে এই যে একটু ডিমের অমলেট করে সমস্ত পরোটাগুলো দিয়ে এইভাবে করে রেডি করে নিয়েছি। আর এখন এক একটা করে এইভাবে একটু চিকেন দিয়ে তারপরে স্যালাড দিয়ে রোল করে নেব, তাহলেই হয়ে যাবে আমাদের হচ্ছে চিকেন রোল। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও। আর তোমাদের যদি কোনো প্রশ্ন করার থাকে অবশ্যই কমেন্টে লিখো, আমি রিপ্লাই দিয়ে দেব। আজকের ভিডিওটা তবে এই পর্যন্তই, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো।